এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। দেখো, একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু আমরা কিছু গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি। তাহলে এগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল এটি কিন্তু আমাদের যাচাই করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে যাচাই করব? যেমন দেখো, আমরা যদি ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৪৬ বিয়োগ ৭ সমান ৪০। তাহলে এই যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এর মাঝে কিন্তু একটি সমান চিহ্ন রয়েছে, তাই না? তাহলে এই সমান চিহ্ন দ্বারা আমাদের বোঝানো হয়েছে, এই দেখো এখানে কিন্তু আমরা দুটি পাশ দেখতে পাচ্ছি। সমানের এই পাশে, অর্থাৎ এই পাশে দেখতে পাচ্ছি আমরা ডান পাশ, এবং এইখানের এই পাশটিকে আমরা বলতে পারি হচ্ছে বাম পাশ, তাই না? অর্থাৎ এই ডান পাশের অঙ্কগুলোকে আমরা সমাধান করব এবং বাঁ পাশের অঙ্কগুলোকেও সমাধান করব। সমাধান করার পরে আমরা যদি দুটি জায়গাতে, অর্থাৎ দুটি পাশেই যদি একই সংখ্যা পাই, তাহলে আমরা বুঝতে পারবো কি? আমরা কিন্তু বুঝতে পারবো যে এই বাক্যটি সঠিক। কিন্তু যদি আমরা এই দুই পাশে আলাদা রকমের সংখ্যা পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটি ভুল, তাই না? তাহলে এটিকে আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, চলো। বন্ধুরা, আমাদের প্রশ্নে বলা হয়েছে ৪৬ বিয়োগ ৭ সমান ৪০। তাহলে আমরা কি করব? এই সমানটাকে কিন্তু মাঝখানে রেখে দিব, তাই না? এবং আমরা এই যে এই পাশের যে অংশটি, অর্থাৎ বাঁ পাশের যে অংশটি রয়েছে এটিকে আলাদাভাবে হিসেব করব এবং ডান পাশের অংশটিকে আলাদাভাবে হিসেব করব। তাহলে এটি যেহেতু বাম পাশ, আমরা লিখব হচ্ছে বাম পক্ষ। আমরা লিখব হচ্ছে বাম পক্ষ সমান সমান। এখন বাম পক্ষে আমাদের কি বলা হয়েছে? আচ্ছা, আমরা সমান সমান চিহ্ন না দিয়ে আমরা যদি একটু কমা দিতে পারি, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তাহলে আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি ৪৬ বিয়োগ ৭, আমরা লিখে দেব ৪৬ বিয়োগ ৭। এখন আমরা এই ৪৬ থেকে যদি ৭কে বিয়োগ করি তাহলে কত হয়? দেখো, আমরা কিন্তু ৬ থেকে ৭কে বিয়োগ করতে পারবো না, কারণ ৬ ছোট। এটিকে কিন্তু আগে আমাদের এই ৭-এর চেয়ে বড় বানাতে হবে, তাই না? তাহলে কিভাবে করে বড় বানাতে পারি? আমরা এই ৬-এর পাশে যে ৪ রয়েছে, ৪-এর কাছ থেকে ১কে ধার করে যদি ওর কাছে নিয়ে আসি, দেখো ও ছিল কিন্তু আগে ৬, এখন এই ৪-এর কাছ থেকে ১ পেয়ে এই ১ এবং ৬ একত্রিত হয়ে এখন হয়ে গেল ১৬। তার মানে কিন্তু এখন ৭-এর চেয়ে অনেক বড় হয়ে গেল। এই ১৬ থেকে যদি আমরা ৭কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে ৯, তাই না? আমরা এখানে লিখে দিলাম ৯। আচ্ছা, এখন এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ৪, কিন্তু এখানে কি ৪ রয়েছে? এখানে কিন্তু ৪ নেই, কারণ এই ৪ থেকে আমরা ১কে ধার করে দিয়েছিলাম ৬-এর কাছে, মনে আছে? যার কারণে এই ৪ থেকে ১ কমে গিয়ে ও এখন হয়ে গেল ৩। আমরা এখানে লিখে দেব ৩। কারণ ৩ কেন লিখে দেবো? ৩ থেকে কিন্তু এই পাশে আমাদের আর বিয়োগ করার মতো কিছুই নেই, যার কারণে ৩টাকে আমরা সরাসরি নিচে এনে দিব। তাহলে দেখো, এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি হচ্ছে ৩৯। আমরা বাম পক্ষে হিসেব করে পাচ্ছি হচ্ছে ৩৯, এবং ডান পক্ষে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডান পক্ষ সমান কত? আমরা ডান পক্ষ দেখতে পাচ্ছি কিন্তু ৪০, তাই না? এখন বাম পক্ষ আমরা দেখতে পাচ্ছি ৩৯ এবং ডান পক্ষে রয়েছে ৪০। তাহলে এই দুটি কি সমান হলো? মাঝে যেহেতু আমাদের সমান চিহ্ন দেওয়া রয়েছে, এই সমান দ্বারা বোঝানো হয় এই পাশে যা হবে এই পাশেও তাই হবে। তাহলে আমরা কি দুটি একই সংখ্যা পাচ্ছি? আমরা কিন্তু একই সংখ্যা পাচ্ছি না, যার কারণে কি আমরা বলতে পারি সুতরাং বাক্যটি ভুল। আমরা বলতে পারি বাক্যটি ভুল। দেখো, আমরা লিখলাম সুতরাং বাক্যটি ভুল। আমরা কিন্তু এখানে আরও একটি বিষয় লিখতে পারি, সেটি হচ্ছে আমরা যে লিখলাম বাক্যটি ভুল, এখন আমরা লিখতে পারি যে বাক্যটি কেন ভুল। কারণ আমরা লিখব হচ্ছে কারণ ৩৯ এবং ৪০ সমান ৯। আমরা লিখব সমান ৯। আমাদের যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এটি দ্বারা বোঝানো হয়েছে দুটি সমান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওর এখানে হয়েছে আমাদের ৩৯ এবং ডান পক্ষে হয়েছে ৪০। যেহেতু এই দুটি সমান নয়, যার কারণে কিন্তু বাক্যটি ভুল, তাই না? আমরা লিখলাম সুতরাং বাক্যটি ভুল, কারণ ৩৯ এবং ৪০ সমান ৯। এবারে যদি আমরা ২ নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো আমরা যদি এবারে খ নাম্বারও লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ১৮/৯ বড় ৯ ২। এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটির অর্থ হচ্ছে কি বড় ৯, অর্থাৎ এই সংখ্যাটি বড় নয়, ২-এর চেয়ে বড় নয়। এখন দেখো, আমরা এটিকে যদি মাঝের চিহ্ন হিসেবে ধরি, তাহলে দেখো এর ডান পাশের যে অঙ্ক রয়েছে এটিকে আমরা আলাদাভাবে সমাধান করব, এবং বাঁ পাশে যে অঙ্ক রয়েছে এটিকে কিন্তু আলাদাভাবে সমাধান করব। তাহলে এই পাশটা যেহেতু বাম পক্ষ, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে বাম পক্ষ।
আমরা লিখব হচ্ছে বাম পক্ষ। এবার বাম পক্ষে রয়েছে 18/9, আমরা লিখব হচ্ছে 18/9। এখন যদি আমরা এটিকে সমাধান করি, 18কে 9 দ্বারা ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা যদি 9-এর ঘরে নামতে পারি, দেখো 9 একে 9, 9 দুগুণ 18, অর্থাৎ 2 বার ভাগ যায়, আমরা পাবো হচ্ছে 2। আমরা লিখে দিলাম 2। আমাদের বাম পক্ষের কাজ শেষ। এবারে ডান পক্ষে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু কোনো অঙ্ক নেই, শুধুমাত্র একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটি হচ্ছে কি শুধুমাত্র 2। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ আমরা দেখতে পাচ্ছি কি ডান পক্ষ পাচ্ছি হচ্ছে 2, ডান পক্ষ সমান 2 পাচ্ছি। তাহলে দেখো বাম পক্ষেও আমরা পাচ্ছি 2, ডান পক্ষেও পাচ্ছি কিন্তু আমরা 2। তার মানে এই 2 এবং 2 দ্বারা আমরা কি বুঝতে পারি? এই দুটি কিন্তু সমান। যদি এই চিহ্নটার জায়গাতে যদি এখানে একটি সমান চিহ্ন থাকতো, তাহলে কিন্তু এই বাক্যটি সঠিক হতো, তাই না? যেহেতু সমানের পরিবর্তে এই চিহ্নটি রয়েছে, এই চিহ্নের অর্থ কি? এই চিহ্নের অর্থ হচ্ছে এই 2-এর চেয়ে এই পাশের সংখ্যাটি বড় নয়। বড় নয় মানে কি? বড় নয় মানে তো ছোট, তাই না? তাহলে এই পাশের সংখ্যাটি কিন্তু ছোট না, আমরা দুটিকেই সমান পাচ্ছি। যদি এইখানে সমান চিহ্নটা থাকতো, তাহলে কিন্তু আমরা এই বাক্যটিকে সঠিক বাক্য হিসেবে ধরতে পারতাম। কিন্তু যেহেতু এখানে সমান চিহ্নটা নেই, যার কারণে কিন্তু আমরা বলতে পারি বাক্যটি ভুল। আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে সুতরাং বাক্যটি ভুল। আমরা লিখতে পারি সুতরাং বাক্যটি ভুল, তাই না? আমরা লিখতে পারি বাক্যটি ভুল। এরপরে আমরা এই যে ভুল লিখলাম, কেন এটি ভুল হলো সেই বিষয়টি কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। আমরা লিখব কারণ বাক্যটি ভুল, কারণ উভয় পক্ষ সমান, তাই না? আমরা লিখব হচ্ছে উভয় পক্ষ সমান লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 2 সমান 2, তাই না? তাহলে এটিকেও আমরা লিখতে পারি। আবার আমরা লিখতে পারি কারণ উভয় পক্ষই সমান। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকে খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা গ নাম্বার অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে গ নাম্বারে বলা হয়েছে 12 গুণ 5 অসমান। এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় অসমান, কারণ এই চিহ্নটাকে আমরা বলতে পারি সমান, তাই না? এই সমানটাকে যখন কেটে দেওয়া হবে, তখন এটি হয়ে যাবে অসমান। অসমান মানে কি? অসমান মানে হচ্ছে সমান নয়, তাই না? তাহলে অসমান, এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি 120/2। তাহলে এটিকে যদি আমরা মাঝে রেখে দিই এবং এর দুই পাশের যে অঙ্কগুলো রয়েছে, দেখো এই অঙ্কগুলোকে, এই পাশের অঙ্কটাকে আমরা বলতে পারি হচ্ছে, আমরা এটিকে বলতে পারি হচ্ছে ডান পক্ষ, তাই না? এবং এই পাশের যে অঙ্কটা রয়েছে, এটিকে কিন্তু আমরা বলতে পারি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ হিসেব করার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি কি সমান নাকি অসমান। তাহলে আমরা বাম পক্ষের হিসেবটি যদি আমরা শুরুতে বের করি, দেখো আমরা লিখবো হচ্ছে বাম পক্ষে বলা হয়েছে 12 গুণ 5। এখন 12কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে 5×12 60। আমরা এখানে লিখে দিলাম 60। এবার একই রকমভাবে যদি আমরা ডান পক্ষের হিসাবটা করি, দেখো আমরা লিখব হচ্ছে ডান পক্ষে আমাদের বলা হয়েছে 120/2। এখন এই 120কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু আমরা পাবো হচ্ছে 60। তাহলে দেখো আমরা বাম পক্ষেও পাচ্ছি 60 এবং ডান পক্ষেও পাচ্ছি 60, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি এই দুটি সমান। কিন্তু এই মাঝে আমাদের যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে কি অসমান, তাই না? এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া নেই, অসমান দেওয়া রয়েছে। তার মানে আমরা বুঝতে পারি কি এটি ভুল, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং বাক্যটি ভুল। সুতরাং বাক্যটি ভুল। আচ্ছা, এখন কেন ভুল? কারণ 60 সমান 60। কারণ হচ্ছে কি? কারণ 60 সমান 60। আচ্ছা, আমরা লিখতে পারি কারণ 60 সমান 60, অথবা আমরা লিখতে পারি কারণ উভয় পক্ষ সমান, যার কারণে কিন্তু বাক্যটি ভুল, তাই না? আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যটি সঠিক কি। দেখো নিচে কিন্তু আমরা একটি গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি। এখানে এই বাক্যের আমরা শুরুতে কিন্তু একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? এখানে বলা হয়েছে খালি ঘর যোগ 9 সমান 15, অর্থাৎ এই খালি ঘরে কিন্তু একটি সংখ্যা বসবে। এই সংখ্যার সঙ্গে যখন আমরা 9কে যোগ করব, তখন উত্তর হবে 15। তাহলে এই বাক্যটি কি সঠিক? এটি আমরা কিভাবে করে বের করব? দেখো এই পাশে কিন্তু আমরা একটি শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে সমস্যাটা একটু জটিল, তাই না? আচ্ছা, এই সমস্যাটা কিন্তু একটু কঠিন, মানে একটু জটিল, চিন্তা করার মতো, তাই না? আচ্ছা, কেন চিন্তা করার মতো? কারণ এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটি কিন্তু আমরা জানি না। এখন দেখো যদি আমরা ধরে নেই যে এই খালি ঘরে বসলো হচ্ছে, আমরা ধরে নেই 6,
যদি এই খালি ঘরে 6 বসে তাহলে 6 এবং 9কে যোগ করলে কিন্তু হয়ে যাবে 15, তাই না? তাহলে কিন্তু আমরা বলতে পারি কি এই বাক্যটি সঠিক। আবার যদি 6 ছাড়া ধরো আমরা ধরে নিচ্ছি যে এই খালি ঘরে বসলো 7, আমরা ধরে নিচ্ছি 7 বসলো, তাহলে 7 এবং 9কে যোগ করলে কিন্তু হয়ে যাবে 7 এবং 9 মিলে 16, তাই না? তাহলে এই বাক্যটি কিন্তু এইবারে হয়ে যাবে ভুল, মানে এটি কিন্তু সঠিক হবে না। এখন বিষয় হচ্ছে যে তাহলে এই বাক্যটি কি সঠিক নাকি ভুল। এখন এটির উত্তর যদি আমরা বলতে চাই তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে এইখানে কোন সংখ্যাটি বসবে সেটির উপরে কিন্তু নির্ভর করে যে বাক্যটি সঠিক হবে নাকি ভুল হবে, তাই না? এখন দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে এই অঙ্কটাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বাম পক্ষ এবং একটি হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি খালি ঘর যোগ 9, আমরা এখানে লিখে দিলাম খালি ঘর যোগ 9, এবং ডান পক্ষে আমরা পাচ্ছি 15, আমরা এখানে লিখে দিচ্ছি 15। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 3টি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এটি দ্বারা আমরা আমাদের বোঝানো হয়েছে বাক্য সঠিক বাক্য নাকি ভুল বাক্য। তাহলে আমি তোমাদেরকে একটু আগে যেটি বলেছি যে এইখানে কোন সংখ্যাটি বসবে সেটির উপরে কিন্তু নির্ভর করে যে বাক্যটি ভুল নাকি সঠিক। দেখো এই কথাটি হয়তোবা একটু নিচে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। দেখো এখানে একটু নিচে লক্ষ্য করলে এখানে বলা হয়েছে উপরের গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না। আমরা কিন্তু এইভাবে করে দেখে এটিকে বলতে পারি না যে এটি সঠিক হবে নাকি ভুল হবে। এটি সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, এটি খোলা বাক্য। আচ্ছা, এই বাক্যটি কিন্তু সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে, তাই না? তো এই বাক্যটাকে কি বলা হয়? এটিকে বলা হয় হচ্ছে খোলা বাক্য। এবার আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখন আমরা কিন্তু এখানে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে দেখো, সে বলেছে খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে বাক্যটিতে কোন মান ব্যবহার করা হয় তার উপরে। আমি তোমাদেরকে একটু আগে যেটি বলেছি যে ওই যে খালি ঘরটি রয়েছে, এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে সেটির উপরে কিন্তু নির্ভর করে যে বাক্যটি সঠিক হবে নাকি ভুল হবে, তাই না? আচ্ছা, এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এক্ষেত্রে যদি খালি ঘরে 6 বসানো হয় তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে, আর যদি অন্য সংখ্যা বসানো হয় তবে গাণিতিক বাক্যটি মিথ্যা হবে। দেখো এই যে খালি ঘরটি আমরা দেখেছি, এই খালি ঘরে যদি আমরা 6 বসাই, যদি 6 বসানো হয় তাহলে 6-এর সঙ্গে 9কে যোগ করলেই কিন্তু হয়ে যায় 15, তাহলে একমাত্র 6 বসলে কিন্তু এই বাক্যটি সঠিক হবে, তাই না? এবং 6 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা বসাই, যেমন আমি তোমাদেরকে শুরুতে 7 বসিয়ে দেখিয়েছি, 7-এর সঙ্গে 9কে গুণ করলে হয়ে যাবে কিন্তু 16, তার মানে বাক্যটি ভুল হবে। আবার এখানে 5 বসিয়ে আমাদের দেখানো হয়েছে, যদি এখানে 5 বসানো হয় তাহলে 5 এবং 9কে যোগ করলে হয় 14, তার মানে কিন্তু এখানে আমাদের এই 15-এর সঙ্গে মিলছে না, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু বাক্যটি ভুল হবে। তাহলে একমাত্র আমরা বলতে পারি যদি 6 বসানো হয় তাহলে বাক্যটি সঠিক হবে, এবং 6 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা বসানো হয় তাহলে কিন্তু বাক্যটি ভুল হবে, তাই না? এখন আমাদের একটু নিচে বলা হয়েছে খালি ঘরে যে কোনো মান ব্যবহার করা যায়, বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করবে খালি ঘরে কি বসানো হলো তার উপরে, ঠিক আছে? অর্থাৎ আমরা শুরু থেকেই যে কথাটা বলে আসছি সেটিই কিন্তু এখানে বলা হয়েছে যে এই খালি ঘরটায় কিন্তু যে কোনো সংখ্যা বসানো যায়। এখন আমরা যেটি বসাবো সেটির উপরে কিন্তু নির্ভর করবে যে এটি কি এখন সঠিক হবে নাকি ভুল হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়টি খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।